হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পোটেনশিয়াল বুয়েটিয়ান অ্যাডভান্স লেভেল ম্যাথ প্র্যাকটিস প্রবলেম ক্লাসের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা নিউটনিয়ান মেকানিক্স অধ্যায়ের খুবই একটা বেসিক প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। প্রশ্নটা হলে চলেছে খুবই বেসিক প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? সো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবা, তাহলে দারুণ একটা ম্যাথ শিখতে পারবা। ওকে, শুরু করা যাক। প্রথমে আমাদের দেখে নিই ম্যাথে কি বলা আছে, যে আর ব্যাসার্ধের একটি মসৃণ গোলকের সর্বোচ্চ বিন্দুতে একটি বস্তুকণা স্থাপন করে এতে অতি ক্ষুদ্র সরণ দিয়ে ছেড়ে দেওয়া হলো। তাহলে আর ব্যাসার্ধের একটা মসৃণ গোলক আছে আমাদের, তার সর্বোচ্চ পৃষ্ঠের উপর একটা বস্তু রেখে তাকে আলতোভাবে বলছে অতি ক্ষুদ্র সরণ দিয়ে, মানে হালকা একটু ছেড়ে দেওয়া হয়েছে। যেহেতু মসৃণ গোলক, হালকা একটু ছেড়ে দিলে সে কি করবে, আপনি ওর উপরে গতিবস্তুটা গতিশীল হবে। বলছে কোন বিন্দুতে বস্তুকণাটি গোলককে ছেড়ে যাবে। তাহলে গোলকের পৃষ্ঠের উপর যখন বস্তুটি যাবে একসময় গিয়ে সে তো স্লিপ করে পড়ে যাবে। কত দূর যাওয়ার পরে, কতটুকু যাওয়ার পরে সে পড়ে যাবে সেটা বের করতে বলছে। যদিও আমাদের অঙ্ক ভাষা দেখে মনে হচ্ছে আমাদের বুঝতে একটু সমস্যা হলেও যদি আমরা চিত্র আঁকাইতে পারি দেখো, তাহলে কিন্তু আমরা এটাকে খুব ভালোভাবে ফিল করতে পারবো যে কি বলতে চাচ্ছে। আগে আসো আমরা চিত্রটা আঁকাইনি। মনে করো আমাদের একটা গোলক, তাহলে এই একটা মনে করো যে আমাদের গোলক, ঠিক আছে? এটা হচ্ছে সেই গোলক যেটা বলা হচ্ছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক আছে, ঠিক আছে? এই গোলকের পৃষ্ঠের সর্বোচ্চ পয়েন্ট, তাহলে এর পৃষ্ঠের সর্বোচ্চ পয়েন্ট কোনটা? তাহলে অবশ্যই পৃষ্ঠের সর্বোচ্চ পয়েন্ট আমরা ধরলাম যে এইটা। এইখানে একটা বস্তু রাখা আছে, এই বস্তুটাকে যদি আমরা এখানে, যেহেতু এটা মসৃণ আর এরপর একটা বস্তু আছে, হালকা একটু সরণ দিয়ে ছেড়ে দিই, তাহলে এই আস্তে আস্তে গড়ায় এর পৃষ্ঠের উপর থেকে পড়ে এসে একসময় নিচে পড়ে যাবে। এখন বলছে যে কোন বিন্দুতে গিয়ে বস্তুটি গোলককে ছেড়ে যাবে। তাহলে আমরা ধরলাম যে বস্তুটা যখন আস্তে আস্তে দিকে আস্তে আস্তে হয়তো এই পয়েন্টে আসার পর এখান থেকে ছিটকায় পড়ে যাবে, আর গোলকের পৃষ্ঠের সাথে সে সংযোগ থাকবে না। তাহলে আমাদের ওই পয়েন্ট থেকে ওই পয়েন্টে যে সরণ, আমাদের এই আণবিক তল বরাবর অথবা হাইট বরাবর যে কোনো একটা সরণ বের করলেই চলবে, যে বলবো এতটুকু আসার পর সে কি হবে, ওইখান থেকে পড়ে যাবে। এখন দেখো যে এটাকে আমরা আসলে ম্যাথমেটিক্যালি অ্যাপ্রোচ করবো কিভাবে, কিসের সাপেক্ষে ঘটনাকে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে পুরো বেসিক থেকে আমাদের বুঝতে হবে, না হলে কিন্তু আমাদের মনে হচ্ছে না যে আমাদের প্রশ্ন দেখে কিন্তু ডিরেক্টলি তোমার বোঝার উপায় না যে আসলে কি বের করবো বা কোন প্রসেসে কিভাবে আঁকাবো, তাই না? দেখো যে একটা বস্তু গোলকের পৃষ্ঠের উপর আছে, সেটা আস্তে আস্তে নেমে যাচ্ছে, তাই তো? তাহলে কেন সেই পৃষ্ঠের সাথে লেগে থেকে চলতেছে, কারণ কি? প্রথম কথা হচ্ছে এই গোলকটা ওই বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে। তাহলে কেন্দ্রের দিকে টেনে ধরে রাখছে বলে বস্তুটা তার পৃষ্ঠের সাথে আছে, পৃষ্ঠের উপরে যাচ্ছে। এখন বস্তু যখন এখান থেকে হালকা বেগ প্রাপ্ত হবে, তার নিচে নামবে, আস্তে আস্তে তার বেগ কিন্তু বাড়তে থাকবে। তো বাড়তে বাড়তে এমন একটা বেগ আসবে, যখন তার মধ্যে বেগ সৃষ্টি হবে তখন তার উপর কি হবে, কেন্দ্র বহির্মুখী বল ক্রিয়া করবে, যেহেতু সে বৃত্তাকার পথে চলতেছে গোলকের পৃষ্ঠের উপর দিয়ে। ফলে আমরা যদি এই পয়েন্টে এসে যত বেগ বাড়বে তত কেন্দ্র বহির্মুখী বল বাড়তে থাকবে। আর গোলক তো সবসময় দেখে কনস্ট্যান্ট বল এম দিয়ে আমাদের নিচের দিকে তার কেন্দ্রের দিকে টানছে। এখন এই কেন্দ্র বহির্মুখী বল বাড়তে বাড়তে এমন একটা মান হলো যে যতক্ষণ পর্যন্ত কেন্দ্র বহির্মুখী বল আর এই যে কেন্দ্রের দিকে তার যে বল, আমাদের ওজন, এক কথায় বলতেছি কেন্দ্রের দিকে বস্তুর যে বল বা এই বস্তুর যে কেন্দ্রের দিকে বল এমজি কথা যদি আমরা বলি, সেটা যতক্ষণ ধরে সমান হবে ততক্ষণ পর্যন্ত কি হবে, এই বস্তুটা কিন্তু এর পৃষ্ঠের সাথে থাকবে। আর যখনই কেন্দ্র বহির্মুখী বল বেশি হয়ে যাবে তখনই এই আর ধরে রাখতে পারবে না, তখন ছিটকায় পড়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিলাম যে বস্তুটা সর্বোচ্চ এই পর্যন্ত এসে ওর উপর থাকতে পারবে, তারপরেই পড়ে যাবে। তাহলে এইটা হচ্ছে সেই পয়েন্ট, যে পয়েন্টে এসে বস্তুটা কি হবে, পড়ে যাবে। তাহলে এই পয়েন্টের শর্তটা কি এবং সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তাহলে ধরলাম এটা আমাদের ব্যাস এখানে ছিল, তাহলে এই পয়েন্টে সর্বোচ্চ এত দূর, তাহলে কৌণিক সরণ বললে এত দূর কৌণিক সরণ পর্যন্ত এসে এখানে এসে বস্তু পড়ে যাচ্ছে। তাহলে এই মুহূর্তে যদি আমরা বলি বস্তুর এখানে কি আছে, একটা কেন্দ্র বহির্মুখী বল আছে এই পাশে, সেটা কত, mv²/r। গোলকের ব্যাসার্ধ যেহেতু কি বলা আছে আর, তাহলে আমাদের বস্তুর ভর যদি এম ধরে নিই, তাহলে এই ছোট বস্তুর ভর এম, ঠিক আছে? তাহলে কেন্দ্র বহির্মুখী বল হবে mv²/r। আর নিচের দিকে কেন্দ্রের দিকে তার যে ওজনটা কাজ করবে কেন্দ্রের দিকে, তাহলে বস্তুর ওজন সোজা নিচের দিকে কাজ করতেছে কত দিকে, যে আমাদের এই বরাবর কাজ করতেছে mg, তার একটা অংশ কাজ করবে গোলকের কেন্দ্রের দিকে, ঠিক আছে? তাহলে mg যদি আমাদের এটা হয়, তাহলে আমরা যদি বলি এটা থিটা, তাহলে এটাও কি হবে, থিটা হবে একান্তর কোণ হিসাবে। তাহলে এই বরাবর কত আসবে, mg cos থিটা। ওকে, তাহলে এই বরাবর mg cos থিটা। ওকে, তাহলে এটা আমরা পাচ্ছি যে mg cos থিটা কাজ করবে এই বরাবর, আর এই পাশে কেন্দ্র বহির্মুখী বল। তাহলে এখন আমাদের একটা শর্ত কি পেলাম আমরা এখানে, যে অবশ্যই যতক্ষণ পর্যন্ত এই mg cos থিটার মানটা mv²r এর সমান হবে ততক্ষণ পর্যন্ত উপরের এই বস্তুটি গোলকের সাথে লেগে থাকবে, কারণ ওজনের উপাংশের কারণে সে তার বস্তুর সাথে কি হবে,
ওর সাথে লেগে থাকবে, গোলকের সাথে পড়বে না, ঠিক আছে। তাহলে আমাদের শর্ত হচ্ছে যে কতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ এই পয়েন্টে এসে কি হবে, এমজির মান, এই যে এমজি কস থিটা, এই মানটা কি হবে এম ভি স্কোয়ার বাই আর এর সমান যতক্ষণ হবে ততক্ষণ মতো বস্তুটা থাকবে, আর এর পরের পয়েন্টেই পড়ে যাবে। যখনই এটা একটু বড় হয়ে যাবে, এর সাথে একটু বড় হয়ে যাওয়া মাত্রই ওর পৃষ্ঠ ছেড়ে চলে যাবে, তখন আর কি আমাদের কি হবে না, ওজনের উপাংশ কম হয়ে যাবে বলে সে আর ওই পৃষ্ঠের সাথে লেগে থাকতে পারবে না, ওখান থেকে নিচে পড়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেন শর্ত। দেখো এটা যদি বুঝতে পারলেই আমাদের পুরো অঙ্কটা আমরা সলভ করতে পারবো। মেন শর্তটা আমরা বুঝে ফেলছি যে গোলকের উপরে একটা বস্তু ছিল, তাহলে ওই বস্তুটা উপরের দিকে নিচে থেকে এমজি বলের কারণে পৃথিবী তাকে টানছিল, সেই এমজি বলের একটা উপাংশের কারণে তার সাথে লেগেছিল, আর যখনই নিচে নামছে তার কেন্দ্র পরিমুখী বল বাড়তে বাড়তে যখন এই এমজি এর কস্টের উপাংশ বেশি হয়ে যাবে তখন তো এই বস্তুটা এরপর থাকতে পারবে না, সে ছিটকে নিচে পড়ে যাবে। ওকে, এখন আমাদের কথা হচ্ছে যে সরণ বের করতে চাই আমরা, কোনটুকু সরণ বের করতে চাই, যে এই যে এইখান থেকে যে এই পয়েন্টে আসলে যদি আমরা বলি তাহলে এইটুকের যে উলম্ব সরণ কতটুকু, এইচ, আমরা বলতে পারি এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যবর্তী উলম্ব উচ্চতা কত, এইচ। এই এইচ পরিমাণ নিচে নেমে আসলো, আমরা ফাইনালি কত কোন বিন্দুতে বস্তুকে ছেড়ে যাবে আমরা থিটার মাধ্যমে বা এইচ এর মাধ্যমে, তাহলে আমরা এখানে এইচ এর মাধ্যমে অ্যান্সার করব যে উলম্ব সরণ কতটুকু হলে তারপর সে ছেড়ে যাবে, এইচ এর মানটা মূলত আমাদের নির্ণয় করতে হবে। এখন দেখো যে এখানে আমরা যদি ক্যালকুলেশন একটু আগাই নিই তাহলে কি থাকে, যে এম এম তো কেটে যাচ্ছে, ফলে আমরা বলতে পারি এখানে কস থিটা, তাহলে কস থিটার মান কত আসছে, ভি স্কোয়ার বাই আর ইন্টু জি। তারপর বেগের মানও জানি না, আর থিটার মানটাও আমাদের জানা নেই। সো বেগ আর থিটার মান যদি আমরা দুই পাশ থেকে বসাতে পারি তাহলে আমরা এখান থেকে এইচ এর মানটা নির্ণয় করতে পারবো। এখন এইচ যদি আমরা বলি, দেখো তাহলে এইচ যদি এইটুকু হয় তাহলে এই বাহুটা, তাহলে এখান থেকে আমরা এইটুকু হচ্ছে আর মাইনাস এইচ, এটা তো আবার ব্যাসার্ধ আর, ঠিক আছে। তাহলে এই কোণ, তাহলে এই কোণ ইজিকল আমরা কি পাচ্ছি, দেখো ভূমি আর অতিভুজ জানি, তাহলে কস থিটা সমান সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে কস থিটার জায়গায় আমরা বসাই দিতে পারছি অলরেডি যে কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, তাহলে কস থিটার মান হচ্ছে আর মাইনাস এইচ বাই আর। ওকে, কস থিটার মান ভূমি বাই অতিভুজ হিসাবে আর মাইনাস এইচ বাই আর। ওকে, এন্ড ভি স্কয়ারের মান, কিন্তু বেগের মান তো আমরা জানা নাই। তাহলে বস্তুটা যখন এখান থেকে এই পয়েন্টে আসবে সে কত বেগ লাভ করবে, ওই পয়েন্টে ওই বেগের কারণে সে কেন্দ্র পরিমুখী ছিটকে যাচ্ছে, কিন্তু সেই বেগের মানটা কত সেটা তো আমাদের বলা নাই, সেই বেগটা আমরা কিভাবে পাবো, তাহলে এইটা আমরা বলতে পারি, দেখো যে এই পয়েন্ট থেকে যখন স্থির ছিল, তাহলে এই পয়েন্টে সে যখন স্থির ছিল এইখান থেকে যখন এখানে নেমে আসছে সে কি করছে, এইচ পরিমাণ নিচে নেমে আসছে, তাহলে তার বিভব শক্তির পরিবর্তন কত হয়েছে, এমজি এইচ। কারণ ওই বিভব শক্তিটাই তো এই পয়েন্টের বেগ সৃষ্টি করবে, কারণ আগে তো তার বেগ একদমই জিরো ছিল। তাহলে আমরা বেগ বের করতে পারবো এই বিভব শক্তির পরিবর্তন দ্বারা। তাহলে আমরা বলবো যে এই পয়েন্টে, মনে করো যে এই পয়েন্টটা যদি আমরা বলি এ বিন্দু, তাহলে এই এ বিন্দুতে কি হবে, যে এই বিন্দুতে বস্তু যদি আমরা শক্তির সংরক্ষণের হিসাব করি তাহলে আমরা বলতে পারবো বিভব শক্তির পরিবর্তন হয়েছে এমজিএইচ পরিমাণ, এখান থেকে এখানে আসলে বিভব শক্তির পরিবর্তন এমজিএইচ, এইটাই ওই পয়েন্টের গতিশক্তির কনভার্ট হয়েছে, তাহলে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা এম এম ক্যান্সেল করে দিই, দেখো এম এম ক্যান্সেল, তাহলে এখান থেকে আমরা ভি স্কোয়ারের মান পেয়ে যাচ্ছি কত, তাহলে ভি স্কোয়ারের মান 2gh। ওকে, তাহলে ভি স্কোয়ারের মান যদি আমরা এখানে ইনপুট করে দিই তাহলে দেখো ভি স্কোয়ার মান 2gh, তাহলে 2gh বাই আর জি। ওকে, তাহলে এখন আমাদের কত আসে, যে এই পাশ থেকে আর 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 ক্যান্সেল, আমরা যদি এখন একটু ক্যালকুলেশন করতে থাকি, দেখো যে জি আর জি তো ক্যান্সেল, এই আর আর ক্যান্সেল, তাহলে এখানে থাকছে আর মাইনাস এইচ ইজিক্যাল টু 2h, তার মানে এক কথায় আর এর মান আসতেছে 3h। অতএব এইচ এর ভ্যালু কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, দেখো অতএব এইচ সমান সমান আমরা বলতেছি আর বাই 3। তার মানে ওই বস্তুটা কি হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের সে তার যে ব্যাসার্ধ ছিল গোলকের, এই বড় গোলকের যে ব্যাসার্ধ তার 3/1 এইখান থেকে উলম্ব বরাবর, এই সর্বোচ্চ পয়েন্ট থেকে উলম্ব বরাবর গোলকের ব্যাসার্ধের 3/1 পয়েন্ট যখন আসবে তখন সে যে বেগ প্রাপ্ত হবে ওই বেগের কারণে সে ছিটকায় চলে যাবে, আর গোলকের তলের সাথে লেগে থাকবে না, গোলকের তলবল নামতেছিল নামতে নামতে ছিটকায় চলে যাবে, কারণ আমাদের ওজনের উপাংশ কম হয়ে যাবে, কেন্দ্র বহির্মুখী বল বেশি হয়ে যাবে। আশা করি নিউটনীয় বলবিদ্যার খুবই একটা দারুণ কনসেপ্ট তোমরা বুঝতে পারছো, কেন্দ্র বহির্মুখী বল, ওজনের উপাংশ এবং শক্তি সংরক্ষণ নীতি এখানে আমরা কাজে লাগাইছি। আমাদের কাজ শক্তি উপপাদ্য সবগুলো কিন্তু মিস প্রবলেম একটা, এবং খুবই ছোট এবং দারুণ প্রবলেম, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা এটা হচ্ছে আমাদের বইয়ের প্রশ্ন কিন্তু, ঠিক আছে। এটা আমাদের সম্ভবত নাসিরউদ্দিন স্যার বা পলামনিক স্যারের যে বই আছে সেই বই থেকে আমাদের আছে, এই প্রশ্নটা অলরেডি সেখান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। সো এটা কিন্তু আমাদের অন্য কোনো এমন বই না আছে যেখান থেকে আমাদের আসার সম্ভাবনা একদম নাই,
কারণ এটা আমাদের ইন্টারমিডিয়েটের বইয়ের প্রশ্ন। সো এই সেম টাইপের প্রশ্ন, এই সেম প্রশ্নটাই সেখানে আছে, ঠিক আছে। এই জন্য অবশ্যই এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কমন উপযোগী প্রশ্ন। আশা করি সবার ভালো লাগছে। আর যদি বুঝতে কোনো কনফিউশন থাকে, তোমরা আরেকবার প্রথম থেকে ঠান্ডা মাথায় দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আমরা সিম্পলি এবং পুরো ক্যালকুলেশন করে দেখাইছি, কোনো গ্যাপ দেওয়া নাই, ঠিক আছে। সো অবশ্যই বুঝতে পারবা, কোনো অসুবিধা হবে না। তারপরে যদি কোনো সমস্যা মনে হয় তো অবশ্যই কমেন্টে জানাও, আমরা প্রয়োজনে তোমাদের আবার সেটাকে ব্যাখ্যা করবো। যে পয়েন্টে তোমাদের ডাউট থাকবে সেই পয়েন্টটা আমরা অবশ্যই ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। সো এই ধরনের বেসিক ম্যাথ বুয়েট রিটেনের জন্য তো খুবই ইম্পর্টেন্ট, এমনকি ঢাকা ভার্সিটির রিটেনের জন্য কিন্তু হুবহু এত হয়তো বড় প্রশ্ন আসবে না, কিন্তু এরকম কোনো কনসেপ্টের প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। তাই যখন তুমি একটা কনসেপ্ট শিখবা, তোমার তো ম্যাথ কমন পাওয়ার দরকার নাই, তোমার কি কনসেপ্টটা দরকার। তা তুমি যখন এর বেসিকটা বা কনসেপ্টটা জানবা, শিখে ফেলবা, তখন ওইটা ব্যবহার করে অনেক ম্যাথের মধ্যে সেই কনসেপ্টটা তুমি অ্যাপ্লাই করতে পারবা। তাহলে এই যে একটা গোলকের পৃষ্ঠের উপর দিয়ে একটা বস্তু পড়তে পড়তে কোন পয়েন্টে ছেড়ে চলে যাবে, কেন যাবে, কতক্ষণ পর্যন্ত তার বস্তুটা লেগে থাকবে, এই যে বেসিকগুলো যদি তোমার জানা থাকে, তাহলে এই বেসিকগুলো অন্যান্য বিভিন্ন জায়গায় তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারবা। তুমি অটোমেটিক, তুমি যখন এগুলো তোমার মাথায় তোমার কি হয়ে যাবে, আত্মস্থ হয়ে যাবে, তুমি বিভিন্ন অঙ্কের মধ্যে তোমার ভাবা লাগবে না, তখন অটোমেটিক তোমার মাথায় এটা চলে আসবে যে এই ঘটনা তো এরকম হয়, এটা হলে এই হয়। তোমার লজিক্যাল তুমি কি করতে হবে, ব্যাখ্যা বা আমাদের অ্যান্সার করার সময় তোমার কিন্তু অনেক হেল্প হবে। তাই হুবহু আসার সম্ভাবনাও আছে, এবং কনসেপ্ট তো খুবই ইম্পর্টেন্ট, এবং এই কনসেপ্ট তো আমাদের বইয়েরই কনসেপ্ট, হুবহু কনসেপ্ট। সো এই কনসেপ্ট থেকে তো প্রশ্ন আসে, বিগত আসলে অনেক প্রশ্ন আসছে কেন্দ্র বহির্মুখী বল সংক্রান্ত, শক্তি সংরক্ষণ নীতি সংক্রান্ত, এবং এর সাথে মিক্স প্রবলেম, ঠিক আছে। সো আশা করি অবশ্যই অবশ্যই তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবা, এবং এটা আমাদের ভ্যালু দিয়ে করতে পারো, বা অন্য কোনোভাবে এটাকে ভ্যারিয়েশন করেও উল্টাভাবে ব্যাক ক্যালকুলেশনও করা যেতে পারে। যেখানে কনের মানটা আমরা দিয়ে দিয়েছিলাম, হয়তো এমন হতে পারে যে একটা বস্তু সর্বোচ্চ 30 ডিগ্রি কন পর্যন্ত গিয়ে ছিটকাই গেল, তাহলে গোলকের ব্যাসার্ধ কত ছিল, এটা কিন্তু আরেকটা প্রশ্ন। সেম কনসেপ্টের, যেখানে আমাদের কনের মানটা দিয়ে দিবে, দিয়ে তোমাকে বলবে যে আর এর মানটা এই গোল গোলকের ব্যাসার্ধ বের করো, ঠিক আছে। অথবা এইচ এর মান দিয়ে দিবে, দিয়ে বলবে ব্যাসার্ধ বের করো। যে কোনো একটা কিছু আমাদের এখান থেকে কিন্তু বলতে পারে, এখান থেকে অনেক রকম ভাবে ভ্যারিয়েশন আসার সম্ভাবনা আছে। তাই তোমার কনসেপ্টটা শিখে রাখো, কনসেপ্টটা অবশ্যই তোমার কখনো না কখনো অনেক বেশি কাজে দিবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে আরো অনেক ভিডিও ইনশাল্লাহ চলবে অ্যাডমিশন পরীক্ষার আগ পর্যন্ত। সো কোনো ভিডিও মিস করো না, আমাদের নিয়মিত প্র্যাকটিস করতে থাকো। আল্লাহ হাফেজ।